সবাইকে সাদর আমন্ত্রণ প্ল্যানেটারি হেলথ একাডেমিয়ার সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা দেখছি যে আসলে এই সময়ে কিন্তু চারদিকে জ্বরের রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। যদিও জ্বর কোনো অসুখ নয়, এটি একটি উপসর্গ মাত্র, কিন্তু এই জ্বর নিয়ে কিন্তু আমরা সবচেয়ে বেশি ব্যতিব্যস্ত থাকি। কারণ জ্বর আসলে মানুষের স্বাভাবিক যে কার্যক্রম সেটি ব্যাহত হয়, তিনি অসুস্থ হয়ে পড়েন এবং আমরা চেষ্টা করি অতি দ্রুত এই জ্বর থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু জ্বর আসলে কেন হয়, কি কি কারণে হয়, এই সময় কেন এত বেশি জ্বর হচ্ছে? সামনে ডেঙ্গুর চোখ রাঙাচ্ছে, আমাদের সামনে ডেঙ্গুর সিজন অপেক্ষা করছে। এই সময়ে কিন্তু কোভিডও কিন্তু বসে নেই, অনেক জায়গায় কিন্তু নীরবে নিবৃত্ত হয়ে যাচ্ছে। একই সঙ্গে ভাইরাল ফ্লু, এই জায়গাগুলো আমাদেরকে নানান রকমভাবে উদ্বিগ্ন করছে। এই সবগুলো বিষয়ের প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকে হাজির হব আপনাদের সঙ্গে, এবং একই সঙ্গে আপনাদের অংশগ্রহণের সুযোগের যে বিষয়টা আমি বলতে চাই সেটি হচ্ছে আমাদের স্ক্রিনে দেখানো যে নম্বরটি রয়েছে সেখানে ফোন করে আপনারা আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, আপনার কোনো প্রশ্ন অথবা মতামত আপনারা জানাতে পারেন। আমাদের সঙ্গে সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত হয়েছেন একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার এইচ.এম. নাজমুল আহসান, সহযোগী অধ্যাপক মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। ডাক্তার নাজমুল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। দর্শকদের স্বাগতম। খুব আসলে এই সময় তো দেখা যাচ্ছে যে আপনাদের হসপিটালে এবং চেম্বারে উভয় জায়গাতেই রোগীর উপচে পড়া ভিড়। কারণ একটি, সেটি হচ্ছে যে হঠাৎ করেই কেন যেন একটা জ্বরের মৌসুম শুরু হয়ে গেল। আমরাও দেখছি চেম্বারে একই রকম পেশেন্ট অনেক বেশি আসছে। তো হঠাৎ করে এই সময় জ্বরের এই রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার কারণটা কি? ধন্যবাদ। আপনি খুব সময় উপযোগী একটা ইস্যু আসলে আমাদের সামনে তুলে এনেছেন। আমরা এই সময়টাতে প্রচুর জ্বরের রোগী পাচ্ছি, আমাদের হাসপাতালে ভর্তি হচ্ছে জ্বরের রোগী, আমরা চেম্বারে পাচ্ছি জ্বরের রোগী। তো এই সময়টাতে আপনি দেখেন আবহাওয়াটা কিন্তু একটু বিরূপ আবহাওয়া। আপনার গত কয়েকদিন কয়েক সপ্তাহ ধরে আপনি দেখেছেন যে তীব্র তাপদাহে কিন্তু আমাদের দেশ কিন্তু আমরা সাফার করেছি প্রচুর। তারপরে কিছুটা বৃষ্টি কিছু স্বস্তি দিয়েছে, তারপরেও যে আর্দ্রতা, এই প্রচণ্ড আর্দ্রতার কারণে আমাদের যে ফিলিংস, এটাও কিন্তু অনেক বেশি গরমের ফিলিংসটা। তো এইটাই কিন্তু আসলে উপযুক্ত সময় জ্বরের, বিশেষ করে ভাইরাস জ্বরগুলো আর কি এখন সবচেয়ে বেশি হচ্ছে। তো মূলত ভাইরাস জ্বরগুলো আমরা কিভাবে বুঝবো এটা আসলে ভাইরাস জ্বর এবং কোন ধরনের ভাইরাস জ্বর? তো আমরা যেটা করি, সাধারণত আমাদের কাছে যে জ্বরের রোগগুলো আসে তাদেরকে আমরা সহজ কিছু প্রশ্ন করি যে আপনার জ্বরটা কত দিনের এবং জ্বরটা কীভাবে এসছে। তো আমরা এরকম উত্তর পাই যে কিছু রোগী বলে, স্যার আমার তো আজকে জ্বর আসলো, আজকে দুপুরে, রাতের মধ্যে আমার জ্বর প্রায় 3-4 হয়ে গেছে। তখন আমরা আরেকটা পাশাপাশি প্রশ্ন করি যে আপনার এই জ্বরের সাথে কোনো ধরনের ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা আছে কিনা। তো কিছু রোগীর কাছ থেকে উত্তর এরকম পাই যে তাদের এই জ্বরের সাথে ঠান্ডা, সর্দি, কাশি, গলা ব্যথা আছে। আর কিছু রোগী বলে যে না, তাদের সর্দি, কাশি, গলা ব্যথা নাই। অর্থাৎ জ্বরটা যদি এমন হয় যে আপনার খুব দ্রুত আপনার টেম্পারেচারটা অনেক বেশি উঠে যায় এবং তার সাথে কিছু আলাদা উপসর্গ, যেমন গায়ে ব্যথা, মাংসপেশিতে ব্যথা, তারপরে হচ্ছে খাবারে অরুচি, এগুলো যদি থাকে, তখন আমরা আসলে এইগুলোকে বলি ভাইরাল ফিভার। তো ভাইরাল ফিভারটাকে আমরা ক্যাটাগরিক্যালি দুইটা ভাগে ভাগ করি। যাদের সর্দি কাশি থাকে এদেরকে আমরা বলি ILI বলি, আমরা যেটাকে বলি আমরা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, ঠান্ডা জ্বর। আরেকটা গ্রুপ আছে যাদের সর্দি কাশি নাই, এদেরকে আমরা বলি নন ILI গ্রুপ। এর মধ্যে কিন্তু আমাদের ডেঙ্গু, চিকুনগুনিয়া এই রোগগুলোকে চলে আসে। তাহলে আমরা এই সময় যদি আমাদের জ্বর আসে, হঠাৎ করে জ্বর আসলো এবং একদিনের মধ্যে জ্বরের মাত্রা অনেক উপরে উঠে গেল এবং তার সাথে সর্দি কাশি আসে এবং নাই, এই দুইটার উপর ভাগ করে আমরা কিন্তু ভাইরাস জ্বরগুলোকে কিন্তু আমরা ভাগ করি। তবে যেটাই হোক, ভাইরাল ফিভারে আমরা মোটামুটি আমাদের যে সাবধানতা বলেন বা উপদেশ বলেন মোটামুটি একই রকম। তবে এই ক্ষেত্রে একটু ডিফারেন্স হচ্ছে যে এখন কিন্তু আমরা জ্বরের রোগীর মধ্যে, ভাইরাস জ্বরের মধ্যে কিন্তু সাধারণ যে ঠান্ডার জ্বর, যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, এটা সবচেয়ে বেশি পাচ্ছি। পাশাপাশি কিছু কোভিড রোগীও কিন্তু আমাদের কিন্তু এই ধরনের ঠান্ডা জ্বরের নিয়ে কিন্তু আসতেছে আমাদের কাছে। তো আমরা কিন্তু চেম্বারে এখন এই দুই ধরনের রোগী কিন্তু পাচ্ছি। কিন্তু পাশাপাশি কিছু ডেঙ্গু রোগীও পাচ্ছি যাদের জ্বর আছে, সর্দি কাশি নাই। এই তো গেল ভাইরাস জ্বরের কথা। আবার কিছু জ্বরের রোগী আসে আমাদের কাছে এরকম
যে প্রথম দিন বলে জ্বর আমার অল্প, দ্বিতীয় দিন আরেকটু বেশি, তৃতীয় দিন আরেকটু বেশি, এইভাবে করে জ্বরের মাত্রা কিন্তু বাড়তে থাকে। এইসব ক্ষেত্রে আমরা আরও কিছু প্রশ্ন করি তার অন্য কোনো উপসর্গ আছে কিনা। যেমন কিছু রোগী বলে আমার কাশি, বুকে ব্যথা আছে, তাহলে আমরা ধরে নেই এগুলো নিউমোনিয়া জাতীয় রোগ হতে পারে। কিছু কিছু রোগী বলে আমাদের কাছে এরকম জ্বর যেটা আস্তে আস্তে বাড়ে, যে তার পেটে ব্যথা, বাথরুম হচ্ছে না অথবা পাতলা পায়খানা হচ্ছে, এই ধরনের রোগীকে আমরা টাইফয়েড জ্বর হিসেবে মোটামুটি চিন্তা করি। কিছু কিছু রোগী আমাদের কাছে এমন বলে যে তার কাঁপুনি, শীতটি কাঁপুনি দিয়ে জ্বর আসছে এবং সাথে প্রস্রাবে জ্বালা পড়া, এই ধরনের রোগীকে আমরা ইউরিন ইনফেকশন হিসেবে আমরা কাউন্ট করি। তো আসলে আমরা হিস্ট্রিটা খুব ইম্পর্ট্যান্ট, যে জ্বরটা কিভাবে শুরু হলো এবং কিভাবে প্রোগ্রেস করলো, এটা র্যাপিডলি নাকি আস্তে আস্তে। র্যাপিডলি করলে ভাইরাল, আস্তে আস্তে করলে আমরা ব্যাকটেরিয়াল, এবং এই ব্যাকটেরিয়ালগুলো আমরা ক্যাটাগরিক্যালি কোন অর্গানটায় আসলে এফেক্ট করেছে শরীরের, সেটার উপর ডিপেন্ড করে আমরা সেটার উপর নির্ভর করে আমরা জ্বরকে ডায়াগনোসিস করি। আমি সেটাই বলছি, জ্বর তো আসলে একটা বিশাল জ্বরের আলোচনা যদি আমরা করি, এটা মানে দিনের পর দিন আলোচনা করা যাবে, জ্বরের প্যাটার্ন, জ্বরের আসার। তবে আমরা প্রথমে এটাই করি, এটা আসলে ভাইরাস জ্বর না ব্যাকটেরিয়াল জ্বর, এটা। এবং এইভাবে আমরা কিন্তু প্রথমে আমরা পেশেন্টগুলোকে আমরা কিন্তু ম্যানেজ করি। কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আগে আমরা যেটা আমাদের কনসেপ্ট ছিল যে জ্বর আসলে আমরা 3 দিন অপেক্ষা করব, তারপরে পরীক্ষা নিরীক্ষা করব। এখন কিন্তু আমাদের সেই কনসেপ্টটা নাই, কারণ আমরা অনেক ডেঙ্গি রোগী কিন্তু পাচ্ছি, এবং ডেঙ্গু রোগীর ক্ষেত্রে আমরা বলি জ্বরের প্রথম দিন কিন্তু আমরা অন্তত বেসিক কয়েকটা পরীক্ষা করে ফেলার জন্য, যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট, NS1, এগুলো কিন্তু আমরা আসলে প্রথম দিন এগুলো কিন্তু এবং শুরুতেই করা যায়। অনেকের ধারণা যে অ্যাটলিস্ট 24 ঘন্টা না গেলে এগুলো বোধহয় পজিটিভ আসবে না। না, এটা একদম ডে 1-এ কিন্তু আমাদের ডেঙ্গি টেস্ট, যেটা আমরা অ্যান্টিজেন টেস্ট করি NS1, এটা কিন্তু সবচেয়ে ভালো আসে। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা আসবো, তার আগে জ্বর নিয়ে যদি আমাদের আরেকটু চিন্তা করি, যে আসলে প্রাথমিকভাবে আমরা বাসায় সবসময় জ্বর আসলে দেখা যায় যে আগে হোমলি যে ম্যানেজমেন্টই রয়েছে, যে একটু প্যারাসিটামল খাইয়ে দেয়া অথবা একটু রেস্টে রাখা, কিছু পথ্য দেয়া, এই বিষয়টাকে আসলে মানে কখন আসলে জ্বরের এই মাত্রাটি বিপজ্জনক বলে আমাদেরকে বিবেচিত করতে হবে, যে রেড ফ্ল্যাগ সাইন যেগুলো রয়েছে। হ্যাঁ, জ্বরের সঙ্গে জ্বর তো আসলে জ্বর তো একদম ঘরে ঘরে কিন্তু জ্বর হচ্ছে। তো আমরা কখন এটাকে চিন্তা করব যে এটা এই যে বিপজ্জনক দিকে টার্ন নিচ্ছে? তো যখন আপনি দেখেন জ্বরের সাথে যখন পেশেন্টের ডিসওরিয়েন্টেশন হয়ে যায়, অর্থাৎ যখন সে স্থান, কাল, পাত্র এগুলোর সম্বন্ধে সে কিন্তু মানে ঠিক মতো মানে বলতে পারে না, মানে পেশেন্ট আমার অজ্ঞান হয়ে যাওয়া, অস্থির হয়ে যায়, এই ধরনের যদি হয়, এটাকে আমরা ডিসওরিয়েন্টেশন বলি। জ্বরের সাথে যদি এমন হয় তীব্র মাথা ব্যথা হয়, তখন কিন্তু আমরা কিন্তু এটাকে ডেঞ্জার বেশি দেখি। জ্বরের সাথে যদি কোনো রোগীর খিঁচুনি হয়, এটাকে কিন্তু আমরা ডেঞ্জার সাইড বলি। ডেঞ্জার সাইড মানে এই ধরনের রোগীগুলোকে ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিশন করা লাগবে। জ্বরের সাথে আমরা এরকম যদি দেখা যায় যে ওই যে কোনো যদি দেখা যায় কোনো শরীরের কোনো দিক যদি অবশ হয়ে যায়, এটাকেও কিন্তু আমরা কিন্তু এই ডেঞ্জার সাইন হিসেবে আমরা বিবেচনা করব। তো এবং এছাড়াও যদি জ্বরের সাথে যদি তীব্র বমি, তারপরে প্রচণ্ড পাতলা পায়খানা যদি হয়, এইসব রোগীকেও কিন্তু আমরা কিন্তু হসপিটালে ভর্তির জন্য কিন্তু আমরা অ্যাডভাইস করি। তো এগুলো মূলত আমাদের কনসার্নের ব্যাপার, যে বিপজ্জনক সংকেত, যে জ্বরের সাথে কোন কোন বিশেষ করে বিপজ্জনক সংকেত থাকলে আমরা রোগীগুলিকে বলি আপনি দ্রুত হসপিটালে ভর্তি হন। মূলত এইগুলোই হচ্ছে মেইন কিন্তু আমাদের কিন্তু কনসার্ন রয়েছে। জ্বর আসলে জ্বর কমাতে হবে, মানে যদি এই কথাটি আমরা চিন্তা করি, তাহলে আসলে ইমিডিয়েট জ্বর কমানোর আসলে কি কি উপায় রয়েছে? ধন্যবাদ। এটা খুব আসলে আমাদের প্রতিদিনকার একটা সমস্যা, মূলত বলবো যে বাসার সমস্যা। তো আমরা ভাইরাস জ্বরের ক্ষেত্রে যেটা বলি, আপনি দেখেন ভাইরাস জ্বরের মাত্রাটা কিন্তু খুবই দ্রুত অনেক বেশি উঠে যায়, 3-4 উঠে যায়। তো আমরা যেটা বলি বড়দের ক্ষেত্রে 2টা করে প্যারাসিটামল 6 ঘন্টা পর পর খেতে পারবে, এটা আমরা একটা গাইডলাইন দিয়ে দিই। তবে এই ক্ষেত্রে কিছু কিছু আমাদের সীমাবদ্ধতা আছে। অনেক ডেঙ্গি রোগী আমরা পাই যাদের দেখা যায় যে লিভার ইনভলভমেন্ট করে, লিভার এনজাইমগুলো বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা এই ক্ষেত্রে প্যারাসিটামলের মাত্রাটা আমরা হাফ করে দিই। বাচ্চাদের ক্ষেত্রে 10 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট এই হিসাবে আমরা 6 ঘন্টা পর পর দিতে পারি। কিন্তু শুধুমাত্র এটা না, আপনি দেখেন আমরা প্যারাসিটামল দেওয়ার পরেও পরবর্তী 6 ঘন্টার মধ্যে আবার জ্বর চলে আসে, তখন আপনি কী করবেন? আমাদের কিন্তু প্রায় এই ধরনের
কোশ্চেন কিন্তু মুখোমুখি আরেকটি বিষয় হচ্ছে যে প্যারাসিটামল দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে জ্বর সেই মাত্রায় কমছে না। তখন কিন্তু আমাদের দেখেন আমাদের কিছু আমাদের বাড়িতে আমরা কিছু সহজ কিছু পন্থা অবলম্বন করতে পারি জ্বর কমানোর জন্য। জ্বর কমানোর জন্য আপনি দেখেন জ্বর কমানোর সবচেয়ে সহজ আমাদের যে মাধ্যমটা হচ্ছে আমাদের যে শরীরে যে তাপমাত্রাটা শরীরের সারফেস দিয়ে যদি আমরা বের করে দিতে পারি। এই জন্য সবচেয়ে উত্তম উপায় হচ্ছে যে কুসুম গরম পানি অথবা নর্মাল পানিতে গামছা বা তোয়ালে ভিজিয়ে সারা শরীর মুছিয়ে দেওয়া। আগে আমরা করতাম কি জ্বর আসলে মাথায় পানি দিতাম, শুধু মাথায় পানি দিলে আপনি শুধু একটু নির্দিষ্ট জায়গায় তাপমাত্রা কমাতে পারবেন। কিন্তু দ্রুত যদি শরীরের তাপমাত্রা কমানোর প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার পুরো শরীরে কুসুম গরম পানি অথবা নর্মাল পানি দিয়ে, কখনোই ঠান্ডা পানি ব্যবহার করবেন না। আপনি যদি ঠান্ডা পানি দিয়ে শরীর মুছিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু জ্বর ভিতরের তাপমাত্রা কিন্তু আরও বেড়ে যাবে। কারণ আমাদের ত্বকের যে রক্তনালীগুলো থাকে সেগুলো প্রসারিত হয়ে আমাদের কিন্তু টেম্পারেচারটা কমে যায় স্কিনের, ভেসোডাইলেটেশন হয়ে সোয়েটিং হয়ে। কিন্তু যদি ঠান্ডা পানি দেন সেক্ষেত্রে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায় এবং তাপমাত্রাগুলো শরীর থেকে বের হতে পারে না। এই জন্য আমরা বলছি আরেকটা খুব সহজ উপায় আছে, আপনারা যদি শাওয়ার নিতে পারেন কুসুম গরম পানি দিয়ে সেক্ষেত্রে কিন্তু দ্রুত আমার কিন্তু টেম্পারেচারটা কমে যায়। তো আমরা মূলত আমরা জ্বর কমানোর জন্য এগুলো হচ্ছে সবচেয়ে সহজ পন্থা। আপনি বাসায় বসে খুব সহজেই কিন্তু আপনি যখন দেখা যাবে প্যারাসিটামল খাওয়ার পরেও জ্বর কমছে না, আপনি এই পন্থা অবলম্বন করে যেটা করি আমরা, হ্যাঁ। এবং এক্ষেত্রে অবশ্যই বলবো নর্মাল পানি অথবা কুসুম গরম পানি দিয়ে আপনি সারা শরীর মুছিয়ে দিবেন, ফ্যান ছেড়ে দেন, দ্রুত টেম্পারেচার কমে যাবে। সেটি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আরেকটি বিষয় আসলে এখানে আসতে হয়, সেটি হচ্ছে যে অনেকেই দেখা যাচ্ছে যে জ্বর কমা না করার পর সাপোজিটরিটাকে অনেকে মনে করেন যে এটা শক্তিশালী মাধ্যম। তো সাপোজিটরি ব্যবহারটা সম্পর্কে একটু বলবেন। না, সাপোজিটরি ব্যবহার করার ক্ষেত্রে আমরা যেটা বলি, অনেকে দেখা যায় জ্বরের সাথে কিছু খেতে পারে না, তীব্র বমি হয়, প্রচণ্ড অরুচি হয়, সেক্ষেত্রে আমরা সাপোজিটরি আমরা প্রেসক্রাইব করি। তবে সাপোজিটরির ক্ষেত্রে আমরা যে মুখে যে ট্যাবলেট খাওয়ার পরে জ্বরের মাত্রাটা যে সময়ের মধ্যে কমে, সাপোজিটরি আরও দ্রুত কমে। এটা একটা গুড ওয়ে যে আমরা সাপোজিটরি সুবিধা হচ্ছে যেটা বমির সম্ভাবনা নাই। আরেকটা হচ্ছে জ্বরের তাপমাত্রা সাপোজিটরিতে মুখে খাওয়ার চেয়ে দ্রুত কমে। অবশ্যই এটা হচ্ছে অতি দ্রুত জ্বর কমানোর একটা কার্যকরী পদ্ধতি। আমি আসবো প্রসঙ্গে, তবে তার আগে একজন দর্শক আমাদের সঙ্গে যুক্ত আছেন, তার ফোনটি একটি নিয়ে নিই। দর্শক, আপনার নামটি এবং পরিচয় বলে ফোনটি আমাদের সাথে যুক্ত হন। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম জয়প্রাট, বয়স হলো 65 বছর। এছাড়া আমার মাঝে মধ্যে জ্বর হয়, প্যারাসিটামল বা অন্যান্য ওষুধ খেলে ভালো হয়, ও ডাক্তার পরামর্শ ডাক্তার কাছে যায় না। তবে স্যার পায়খানা অত্যন্ত কষা হয়, তাহলে আমি ওই মুহূর্তে কি করবো স্যার? আর জ্বর হলে অত্যন্ত গা ব্যথা করে শরীর ঝিমঝিম ঝিমঝিম করে ম্যাসাজ করে স্যার, আর কিছু। জি জি, অনেক ধন্যবাদ দর্শক। আমি আপনার প্রশ্নটি হচ্ছে যে ওনার মাঝে মাঝে জ্বর হয়, গা ব্যথা হয় এবং এই জ্বরের ইয়েটা একটু কমছে না, মাঝে মাঝে হয়ে যাচ্ছে আর কি। আচ্ছা দেখেন, মাঝে মাঝে জ্বর আমরা অনেকগুলো রুগী পাই, হ্যাঁ এরকম আমাদের কাছে এমন স্যার আমার সারা বছরই জ্বর থাকে। তো তখন আমরা কিন্তু কিছু প্রশ্ন জিজ্ঞেস করি, সারা বছর যে জ্বর থাকে জ্বরের সাথে তার ওজন কমে যাচ্ছে কিনা, হ্যাঁ তার জ্বরের সাথে আদার কোনো উপসর্গ যেমন কাশির সাথে রক্ত যাওয়া এগুলো আছে কিনা। যদি এই ধরনের কোনো, আমরা যেটা আগে আলোচনা করছি ডেঞ্জার সাইনের মধ্যে এটা একটা অন্যতম, যে ওজন কমে যাওয়া, দীর্ঘস্থায়ী জ্বরের সাথে যদি ওজন কমে যায় সেটাকে আমরা কিন্তু সিরিয়াসলি নিই। কিছু কিছু ক্রনিক জ্বর আছে যেগুলো হচ্ছে যেমন আমাদের যক্ষা, সেক্ষেত্রে কিন্তু এই ধরনের হয়, ওজন কমে যায় এবং খাবার প্রচণ্ড অরুচি হয়। তো তাহলে আমরা যখন যে জ্বরগুলো পাচ্ছি দীর্ঘস্থায়ী জ্বর বলে, আমার বারবার জ্বর আসে, 3 বছর থেকে জ্বর, 4 বছর থেকে জ্বর, এই ধরনের প্রচুর জ্বরের রুগী পায়, তাদের ক্ষেত্রে আসলে দেখা যায় তাদের ক্ষেত্রে অ্যালার্জি কিছু কম্পোনেন্টস থাকে। তো যাদের অ্যালার্জি কম্পোনেন্টসটা বেশি থাকে এদের ক্ষেত্রে যে অল্পতেই ঠান্ডা লাগে, অল্পতেই জ্বর হয় এবং খুবই স্বল্পস্থায়ী, 2-3 দিন 3-4 দিন থাকে আবার সেরে যায়। সেক্ষেত্রে যদি আমরা যেটা বলছিলাম যে ওজন কমে যাওয়া, খাওয়ায় প্রচণ্ড অরুচি, এগুলো যদি না থাকে তাহলে খুব বেশি চিন্তা করেন। এবং আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি যাদের ক্ষেত্রে অ্যালার্জিক টেন্ডেন্সি থাকে, IgE বলি আমরা, একটা অ্যালার্জির একটা পরীক্ষা, খুব সহজ পরীক্ষা। তো এইটা যাদের মাত্রা বেশি থাকে
তাদের দেখা যায় ঘন ঘন আমরা বলি শ্বাসনালীর উপরের দিকে উপসর্গগুলো বেশি হয়, অর্থাৎ একটু গলা ব্যথা, একটু সর্দি, একটু নাক বন্ধ থাকা এবং কিছুদিন পর পর জ্বর আসে এদের ক্ষেত্রে। এবং শুধু তাই না, যাদের ক্ষেত্রে দেখা যায় যে অ্যাজমার সমস্যা থাকে, অ্যালার্জিক, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘন ঘন জ্বর হয়। এটা নিয়ে আসলে কনসার্ন হওয়ার কিছু নাই। যদি না আপনার ওজন কমে যায় এবং প্রচন্ড অরুচি হয়, তাহলে আপনার কিন্তু এটা নিয়ে অসংখ্য ধন্যবাদ ডাক্তার নাজমুল। আপনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। জ্বর হলে অনেকেই দেখা যাচ্ছে যে বেশি কনসার্ন হয়ে যান, বেশি উদ্বিগ্ন হয়ে যান, আবার কেউ কেউ বেশি রিল্যাক্টেন্ট থাকেন যে আচ্ছা জ্বর হয়েছে তো কি হয়েছে, 3-4 দিন থাকুক আগে, তারপরে দেখা যাক। এর মাঝামাঝি যে জায়গাটি আসলে কখন কি ইনভেস্টিগেশন বা কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় ডাক্তারের কাছে গেলে, তো সেই পরীক্ষা নিরীক্ষার বিষয়গুলো সময় ভেদে কিন্তু বিভিন্ন হতে পারে। একটু কী ধরনের, কখন গেলে আসলে কী ধরনের পরীক্ষা করে থাকেন আপনারা? ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় উত্থাপন করেছেন। তো আমি প্রথমে যেটা আলোচনায় শুরুতে বলেছিলাম যে আমরা প্রথমেই রোগীর কাছ থেকে আমরা হিস্ট্রি নেই। হিস্ট্রি মানে রোগীর তথ্য নিয়ে আমরা বুঝতে পারি এটা আসলে কোন ধরনের জ্বর, এটা কি ভাইরাস জ্বর নাকি এটা ব্যাকটেরিয়াল ফিভার। ভাইরাস জ্বর যখন আমরা চিন্তা করি কখন হঠাৎ করে একটা রোগীর জ্বর আসলো, 24 ঘন্টা পরে জ্বরের মাত্রা অনেক বেশি বেড়ে গেল, সাথে গায়ে ব্যথা, শরীর ব্যথা এগুলো যদি থাকে এবং এর সাথে যদি সর্দি কাশি গলা ব্যথা থাকে, তখন আমরা এটাকে বলি ভাইরাল ফিভার। এটা ILI গ্রুপ। এদের ক্ষেত্রে আমরা যে পরীক্ষাগুলো করি সাধারণত আমরা প্রত্যেকটা রোগীরই কিন্তু এখন কিন্তু যে কোনো ভাইরাস জ্বরে ডে 1-এ কিন্তু পরীক্ষা রিকমেন্ড করি যে আমরা কমপ্লিট ব্লাড কাউন্টটা করে ফেলি, সিবিসিটা করে ফেলি। পাশাপাশি আমরা কিন্তু যদিও সর্দি কাশি গলা ব্যথা থাকে এই সময়ে, কিছু কিছু ডেঙ্গু রোগীর কিন্তু বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে ওরা কিন্তু সর্দি কাশি নিয়েও কিন্তু আসতে পারে। যে কারণে আমরা বেশিরভাগ ক্ষেত্রে যখন দেখি এটা ভাইরাল ফিভার, সিবিসির সাথে আমরা একটা NS1ও কিন্তু এটা খুব আর্লি দুইটা করলে কিন্তু এনাফ। আমার ভাইরাস জ্বরের জন্য খুব বেশি কিছু করার দরকার নেই। হ্যাঁ, তবে যদি আমার কাছে মনে হয় যে না এটা ব্যাকটেরিয়াল ফিভার হতে পারে, সবচেয়ে কমন ব্যাকটেরিয়াল ফিভার আমরা আমাদের দেশে যেটা পাই এটা হলো টাইফয়েড বা প্যারাটাইফয়েড। এবং সেক্ষেত্রে আসলে জ্বরের তারা যে তথ্যগুলো অন্যভাবে দেবে, যে বলবে আমার স্যার আমার প্রথম দিন জ্বর আসলো, দ্বিতীয় দিন একটু বাড়লো, তৃতীয় দিন একটু বাড়লো, আমরা এটাকে বলি স্টেপ ল্যাডার প্যাটার্ন। তখন কিন্তু এক্ষেত্রে আমরা দেখেছি যে ইনভেস্টিগেশন যেগুলো করান বিভিন্ন জায়গায় অনেক এখানে কিন্তু ভুল কিছু আমাদের ধারণা আছে। যেমন আমরা দেখেছি এরকম, অবশ্যই এদিকে আমরা প্রথমে আমরা একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব, যেটা আমরা প্রত্যেকটা জ্বরের রোগীর জন্য করি। কিন্তু এক্ষেত্রে আমরা অনেকেই দেখেছি 7 দিনের আগে ভিটাল টেস্ট করে ফেলেন। ভিটাল টেস্ট হচ্ছে একটা খুবই আমাদের সহজলভ্য একটা টেস্ট, সব জায়গায় হয়। তো ভিটাল টেস্টে হচ্ছে আমরা টাইফয়েডের জন্য, এটা কিন্তু অনেক সাধারণ মানুষই কিন্তু জানেন। তো এটা যদি আপনি 7 দিনের আগে করেন তাহলে কিন্তু আপনার এটা ইন্টারপ্রিটেশন ঠিক আসবে। এই কারণে আমরা যেটা বলি, আমরা ভাইরাস বলেন ব্যাকটেরিয়া বলেন, আমরা সিবিসি NS1-এর পাশাপাশি আরেকটা টেস্ট দিই, ব্লাড কালচার। ব্লাড কালচারটা আমরা কিন্তু ডে 7-এর মধ্যে কিন্তু আমরা দিয়ে দিই। এটা ইয়ের ক্ষেত্রে যেটা হচ্ছে এন্টেরিক ফিভার বা টাইফয়েডের ক্ষেত্রে। আর যদি আমরা ভিটাল টেস্ট করতে চাই সেক্ষেত্রে অবশ্যই আমরা এটা কিন্তু 7 দিনের পরে। একই সাথে ডেঙ্গির ক্ষেত্রে আমরা আরও কিছু পরীক্ষা, যেমন আমরা বলছিলাম NS1 করি, এটা 5 দিনের মধ্যে কিন্তু আমরা করতে দিই। কিন্তু আমার কাছে যখন এই ডেঙ্গি রোগীটা 7 দিন পরে আসে তখন কিন্তু আমরা NS1 করে লাভ হয় না, তখন আমাদের অ্যান্টিবডি করতে হয়। এইভাবে আসলে আমাদের যে জ্বরের কারণ ভেদে আমাদের কিন্তু পরীক্ষাগুলো আমাদের কিন্তু আমরা কখন করব, 7 দিনের আগে, 7 দিনের পরে, এইভাবে কিন্তু আমরা মোটামুটি কিন্তু ভাগ করি। একজন দর্শক আমাদের সাথে যুক্ত আছেন, তার প্রশ্নটি নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় জানিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আমার প্রশ্ন হচ্ছে, আমার ছেলে 2 জনে, একজনের বয়স 14 আর একজনের বয়স 7। আমার বড় ছেলেটার সবসময় জ্বর থাকে ভিতরে ভিতরে, কিন্তু প্রকাশে না। আবার ছোট ছেলেটারও ওরকম, কিন্তু গরম শীত ও সব সময় ওদেরকে আমার গরম পানি দিয়ে গোসল করাতে হয়, ঠান্ডা পানি দিয়ে গোসল করাতে পারি না। আমার প্রশ্ন হলো যে আমি তাদেরকে কি মানে করব, মানে করণীয় কি, ভিতরে ভিতরে জ্বর থাকে আর কি। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করতে চাই, আপনার ছেলের এই অ্যালার্জির কোনো সমস্যা আছে কিনা? জি জি আছে অ্যালার্জি আছে। ঘন ঘন ঠান্ডা সর্দি এগুলো হয় কিনা? হ্যাঁ স্যার, রেগুলারই তুমি অ্যালার্জি থাকে মানে। ধন্যবাদ। আমি এই বিষয়টা আমি কিছুক্ষণ আগে কিন্তু বলেছিলাম।
স্বাস্থ্য একদম কম, মানে হেলদি, অনেক হেলদি। জি জি, তো ধন্যবাদ দর্শক, আপনি আমরা প্রস্তুতি নিচ্ছি। ধন্যবাদ বোন। আমরা আমি উত্তর দিচ্ছি। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগেও কিন্তু এই বিষয়টা নিয়ে আমাদের যে অমিতের সাথে আলাপ করেছিলাম, যে আমাদের কাছে অনেকগুলো রোগী বলে স্যার আমার সারা বছরই জ্বর থাকে, কিছুদিন পর পর জ্বর থাকে। তখন আমরা সাথে সাথে এই প্রশ্নটা জিজ্ঞেস করি, আপনার অ্যালার্জির কোনো সমস্যা আছে কিনা, ঘন ঘন ঠান্ডা লাগে কিনা। তখন কিন্তু কিছু রোগী, আপনার বাচ্চা দুজনেরই সম্ভবত এই ধরনের উপসর্গ আছে, তাদের অ্যালার্জিজনিত ঘন ঘন ঠান্ডা লাগে, অনেকে হাঁচি হয় এবং কাশি হয়। এদের কিন্তু দেখা যায় যে কিছুদিন পরপরই জ্বর আসে, এবং এদের ক্ষেত্রে অনেকগুলো রুগীর দেখা যায় সাইনোসাইটিসও থাকে পাশাপাশি, এগুলো কিন্তু কমন। এই জন্য দেখা যায় যে ঘন ঘন জ্বর আসে। আপনি এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। আপনি যদি জ্বরের মাত্রা বেশি হয় তখন আপনি প্যারাসিটামল খাওয়ান, আর পাশাপাশি যদি ঠান্ডা সর্দি থাকে এই জন্য আমরা কিছু অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ দিয়ে দিই, যেমন ফেক্সোফেনাডিন বা এই জাতীয় ওষুধ, এগুলো খাবেন। পাশাপাশি অ্যালার্জিটা পরীক্ষা করে দেখবেন, যদি মাত্রা বেশি হয় সাথে আমরা মন্টেলুকাস্টও আমরা কয়েক মাসের জন্য আমরা দিয়ে দিই। এগুলো যদি আপনি মোটামুটি খান, আপনি বাচ্চা কিন্তু সুস্থ থাকবে। যদি বাচ্চার ওজন কমে যায়, আপনার যদি বাচ্চার যদি খাওয়া দাওয়া প্রচণ্ড অরুচি হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনি নিকটস্থ একজন মেডিসিন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। তবে আপনার বাচ্চার যে সমস্যা আপনি বলেছেন, এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। যে অসংখ্য ধন্যবাদ ডাক্তার নাজমুল। আমরা আসলে একই যে প্রস্তুতি করছিলাম, হ্যাঁ, একই সঙ্গে আমরা আরেকটি প্রশ্ন আমরা নিয়ে দর্শক সঙ্গে আছেন। দর্শক, আপনার নাম এবং কোথা থেকে বলছেন জানিয়ে প্রশ্নটি করুন। স্যার আমি মুখলিসুর রহমান, কুমিল্লা থেকে। আমার বয়স 45। জি স্যার আমার পেটে রেগুলার গ্যাস হয়, জি, আর কিছু খাইতে পারে, খালি হলে গ্যাস হয়ে যায়, এবং কি পেটে বড় হলে পেটে গ্যাস হয়ে যায়। আর গ্যাসের জন্য বহু চেষ্টা করতেছি, কোনোভাবে গ্যাস কমাইতে পারতেছি না। আচ্ছা, মানে এটা আসলে যদিও আসলে আমাদের সাথে রিলেভেন্ট বিষয় না আজকে। সমস্যা নেই। দর্শক, আপনাকে আমি একটু আরেকটা প্রশ্ন করতে চাই, যে আপনার যে পেটে গ্যাস হয়, এই গ্যাসের পাশাপাশি আপনার বাথরুম কেমন হয়? আপনাকে বাথরুমে কোনো সমস্যা আছে কিনা? যে এমন হয় কিনা যে সকালে ঘুম থেকে ওঠার পরে 2-3 বার বাথরুমে যেতে হয়, এবং কিছু কিছু খাবার যেমন আপনার দুধ, তারপরে শাক, অথবা যদি আপনার যদি চর্বি জাতীয় খাবার, এগুলো খাওয়ার পরে আপনার পেটের সমস্যা হয় কিনা, পেট ব্যথা করে পাতলা পায়খানা হয় কিনা, এই সমস্যাগুলো আছে কিনা আপনার? না স্যার, আমার পেটে পাতলা পায়খানা আসে না, পায়খানা কষা হয়, আর দুধটা খাইলে বেশি গ্যাস হয়। বেশি। জি, আচ্ছা দর্শক, অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। মনে হয় আসলে আমাদের আপনি সারপ্রাইজ হবেন যে বাংলাদেশ হচ্ছে দিস ইজ দ্য মানে একটা ওয়ান অফ দ্য মানে কি বলবো কান্ট্রি, যেটা সবচেয়ে বেশি আমাদের কিন্তু গ্যাসের ওষুধ সেল করি আমরা কিন্তু, এবং সবচেয়ে বড় আমাদের কিন্তু ফার্মাসিউটিক্যাল মার্কেট কিন্তু আমাদের কিন্তু এই যে আমাদের অ্যান্টি আলসারেন্ট ড্রাগ। তো আমাদের আসলে এইটা আপনি যিনি বলছেন, এটা কিন্তু আপনার সমস্যা না, এটা কিন্তু প্রতিটা ঘরে ঘরে এই সমস্যা। এর জন্য কি করা যায়? হ্যাঁ, এটার জন্য আমি কয়েকটা জিনিস বলবো। একটা হচ্ছে যে এখানে কিছু কিছু ফ্যাক্টর, যেমন খাদ্যাভ্যাস কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। কিন্তু খাদ্যাভ্যাস ইম্পর্টেন্ট এই জন্য আমরা বেশিরভাগই এখন দেখি আমরা রাত জাগি, সকাল ঠিকমতো খাই না, দুপুরে খাবারটা মিস করি। এক্ষেত্রে আমাদের পরামর্শ, আপনি সময় মতো খাবেন। সকালে নাস্তা 7টা থেকে 8টা, দুপুরে খাবার 1টা থেকে 2টা, রাতের খাবার 8টা থেকে 9টা, এইভাবে খাবেন। আপনার খাবারটা অবশ্যই আপনার হেলদি খাবার হতে হবে। আমরা যেটা বলছি যে আমরা প্রচুর পরিমাণে আমরা অয়েলি ফুড খাই, আমরা জাঙ্ক ফুড খাই, এই ধরনের খাবারগুলো, বিশেষ করে এই সিঙ্গারা, পুরি, পেঁয়াজু, তারপরে বাইরের খাবারগুলো, এগুলো আপনি যথাসম্ভব পরিহার করবেন। আপনি প্রচুর পরিমাণে পানি খাবেন, সময় মতো আপনি আপনার খাবারটা নেবেন। এতে দেখবেন আপনার অনেকখানি কিন্তু আপনি। আমরা আমাদের আরেকজন দর্শক যুক্ত আছেন, আমরা আসলে জ্বর নিয়ে কথা বলতে চেয়েছিলাম। দর্শক, আপনি কোথা থেকে বলছেন এবং নাম জানিয়ে প্রশ্নটি করুন। জি, আমি মোহাম্মদ তৌকির বলছিলাম, নাটোর থেকে। আমার বিগত 4 দিন ধরে অতিরিক্ত জ্বর, এত পরিমাণ জ্বর যে 5 মিনিট পর পরই জ্বর আসে, 5 মিনিট পরে জ্বর আসে, 5 মিনিট পর শরীর ঠান্ডা হয়, আবার দেখা যাচ্ছে খুব জ্বরে এত পরিমাণ কাঁপছে যে কোনো কিছু খেতে পারি না, হাঁটাচলা করতে পারতেছি না। হঠাৎ করে আজকে একটু শরীরটা ভালো, সকালে বুঝলাম, ফিল করলাম, আবারও একই অবস্থা, শরীরে হিট। গতকালকে জ্বর মাপলাম 103, কিছু প্রেসক্রিপশন করে দিয়েছিল ডক্টর, ওইটা খেয়েছিলাম, খাওয়া পরে একটু রিল্যাক্স পাইছিলাম, মানে থেমে থেমে জ্বর আসতেছে খুব। জি, অসংখ্য ধন্যবাদ দর্শক। জি, আপনার খুব সংক্ষেপে আমরা একটু বলছি। আরেকটা প্রশ্ন। আপনার জ্বর কি প্রথম দিনে কি অনেক বেশি ছিল, জ্বরের মাত্রাটা? জি 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 জি, হঠাৎ করে। আচ্ছা, ধন্যবাদ। আপনি একদম ঘাবড়াবেন না,
আমরা যেটা জানি যে ভাইরাস জ্বরগুলো প্রথম 2 থেকে 3 দিন তীব্র জ্বর থাকে, এরপর 3 থেকে 4 দিন পরে কিন্তু এটার মাত্রাটা কমা শুরু করে। আপনি অবশ্যই ঘাবড়াবেন না, আপনি এটা অবশ্যই ভাইরাস জ্বর। এক্ষেত্রে আপনি প্যারাসিটামল যদি জ্বরের মাত্রা 2 এর উপরে থাকে 2টা করে আপনি 6 ঘন্টা পর পর খান, আর 2 এর নিচে থাকলে 1টা করে 6 ঘন্টা পর পর খান। প্রচুর পরিমাণে পানি খান। আর যদি আপনার এই জ্বরের সাথে সর্দি কাশি থাকে সেক্ষেত্রে আপনি ভিটামিন সি জাতীয় খাবার এবং ফলের রস খান। আর যদি আপনার সর্দি কাশি না থাকে সেক্ষেত্রেও আপনি ফলের রস খাবেন এবং প্রতিদিন 3 থেকে 4 লিটার করে তরল খান। আপনার 4-5 দিন পরে দেখবেন আপনার এই জ্বরটা কিন্তু চলে যাচ্ছে। কিন্তু যদি দেখেন 4-5 দিন পরে জ্বরের মাত্রা কমছে না, বাড়ছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি নিকটস্থ মেডিসিন ডক্টরের পরামর্শ নেবেন এবং আপনাকে কিছু প্রয়োজনীয় পরীক্ষা তখন করে নিতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার নাজমুল, খুব সুন্দর করে বললেন। একজন দর্শক আমাদের সঙ্গে ছিলেন খালেদা পারভিন ওয়ারি থেকে। উনি ওনার সন্তানের জন্য প্রশ্নটি করেছেন যে তার প্রায়শই জ্বর থাকে এবং উনি একজন ডক্টর দেখিয়েছেন, সেখানে আইজিইর পরিমাণটা অনেক বেশি আছে, ওনাকে মন্টিলুকাস জাতীয় ওষুধ দিয়েছেন বাচ্চাটাকে খেতে। তো এখন আসলে এই যে জ্বরটি রয়েছে সারা বছর ধরে, এতে উনি উদ্বিগ্ন। আসলে এতে উদ্বিগ্ন হওয়ার সংখ্যা কতখানি এবং কি করা যেতে পারে? ধন্যবাদ। আমি কি বলবো, খুব কমন এবং আমরা কিন্তু প্রতিনিয়ত এই ধরনের আমরা কিন্তু পেশেন্ট পাই। এবং সবচেয়ে প্রথমে আমি আপনাকে অ্যাসিওর করতেছি আপনি এটা নিয়ে খুব উদ্বিগ্ন হবেন না। আমি আমার আলোচনার আগেও এই কথাটা কয়েকবার বলেছিলাম যে অনেকগুলো রুগী আমরা পাই যাদের অ্যালার্জিক টেন্ডেন্সি থাকে। অ্যালার্জিটা কিন্তু আমাদের শরীরের বিভিন্নভাবে কিন্তু প্রকাশ পায়। কারো স্কিনে অ্যালার্জি থাকে, গায়ে চাকা চাকা উঠে, কারো শ্বাসনালীতে অ্যালার্জি থাকে, কারো খাদ্যনালীতে অ্যালার্জি থাকে। তো এই অ্যালার্জির প্রকাশগুলো কিন্তু বিভিন্ন জায়গা ভেদে, প্রকার ভেদে বিভিন্ন রকম। তো আমাদের শ্বাসনালীতে 2 রকমের অ্যালার্জি হয়। একটা হয় উপরের দিকে শ্বাসনালী, যেটাকে আমরা নাকের আশেপাশের অংশ, গলা, এটা। আর একটা হচ্ছে নিচের দিকের অংশ। তো যাদের নিচের দিকের অংশে অ্যালার্জি হয় তারা কিন্তু হাঁপানি রোগীর মতো আমাদের কাছে আসে, যেটাকে আমরা অ্যাজমা বলি। আর যাদের শ্বাসনালীর উপরে অংশে যাদের অ্যালার্জি হয় তারা আমাদের কাছে ঘন ঘন ঠান্ডা, সর্দি, তারপরে নাক বন্ধ থাকা, হাঁচি হওয়া, এই ধরনের লক্ষণগুলো নিয়ে আসে। তো এগুলো দুইটাই কিন্তু শ্বাসনালীর অ্যালার্জি। তো আমরা কিন্তু বেশি পাই এই শ্বাসনালীর উপরাংশে অ্যালার্জিজনিত যে উপসর্গগুলো, এগুলো। এবং এই ধরনের রোগীগুলো দেখা যায় পাশাপাশি সাইনোসাইটিসও কিন্তু তাদের ক্ষেত্রে খুব কমন। এবং এই ধরনের রোগীরা দেখা যায় কিছুদিন পর পর জ্বর নিয়ে আসে আমাদের কাছে এবং প্রায় বলে আমার জ্বর যাচ্ছে না। তো এটা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই, এটা একটা অ্যালার্জির একটা প্রকাশ। এবং আপনি যেটা বলেছেন আইজিইটা বেশি মানেই শরীরে কোথাও তার অ্যালার্জি আছে। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে যদি কোনো আমরা বলি ডেঞ্জার সাইন না থাকে, ওজন কমে যাওয়া, প্রচণ্ড খাবারে অরুচি হওয়া বা অজ্ঞান হয়ে যাওয়া বা কোনো অ্যাবনর্মাল আচরণ করা, এগুলো যদি কোনো কিছু না থাকে, চিন্তার কোনো কারণ নেই। এটা কিন্তু আমরা প্রতিনিয়ত এই ধরনের রোগগুলো পাই। আমরা যেটা বলি আপনার যদি লক্ষণ হয় তখন শুধু ওষুধ খাবেন। যদি জ্বর থাকে আপনি প্যারাসিটামল খান, ঠান্ডা থাকলে ঠান্ডার জন্য আমরা অ্যান্টিহিস্টামিন খাবেন, ঠান্ডা না থাকলে অ্যান্টিহিস্টামিন দরকার নেই, সারা বছর খাওয়ার দরকার নেই। হ্যাঁ, তবে এই ক্ষেত্রে আমরা মন্টেলুকাস জাতীয় কিছু ওষুধ, যেটা আপনি বলছেন প্রোভিয়ার আপনি খান, সেটা আমরা 1 মাস বা 2 মাসে আমরা কিন্তু প্রেসক্রাইব করি। পাশাপাশি তার যদি সর্দি কাশির লক্ষণ থাকে অ্যান্টিহিস্টামিনটা দেই। সর্দি কাশির লক্ষণ না থাকলে অ্যান্টিহিস্টামিনের প্রয়োজন নেই, সারা বছর ধরে এটা কিন্তু খাওয়ার প্রয়োজন নেই। আর পাশাপাশি আপনি যদি একটু ভিটামিন, যে ঠান্ডা জাতীয় বেশি লাগে, ভিটামিন সি জাতীয় ওষুধ খান এবং আপনি যদি একটু কুসুম গরম পানি খান তখন এইটাই আপনি অনেকখানি কিন্তু আপনি রিলিফ পাবেন। তো এই ক্ষেত্রে আপনি উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। আর অ্যালার্জি জাতীয় যদি কোনো পয়েন্ট থাকে সেটা থেকে অ্যাভয়েড করতে হবে। আমরা একটা কমন আমাদের কিন্তু একটা আমরা আগে ছোটবেলায় দেখতাম যে বিশেষ করে হোমিওপ্যাথিক ডাক্তাররা যেটা করতো যে অ্যালার্জি আছে এত বড় এক গাদা লিস্ট ধরিয়ে দিত, কোনো খাবারই খাওয়া যাবে না। এটা কিন্তু ঠিক না। সবার কিন্তু সব খাবারে অ্যালার্জি থাকে না। কারো চিংড়ি মাছে অ্যালার্জি, কারো পুঁইশাকে অ্যালার্জি, কারো হাঁসের ডিম অ্যালার্জি, কারো নারকেল অ্যালার্জি, সবার কিন্তু সব খাবারে অ্যালার্জি থাকে না। তাহলে আমি যেটা করি আমার রুগীদেরকে, যে আমি বলি আপনি একটা খাদ্য ডায়েরি করে ফেলবেন এবং ওখানে আপনি নোট রাখবেন কোন খাবারটা খেলে আপনার অ্যালার্জিটা বাড়ে, কোন খাবারটা খেলে আপনার ঠান্ডা কাশিটা বাড়ে, কোন খাবারটা খেলে আপনার গায়ে চাকা চাকা হয়, ওই খাবারটা আপনি ক্রস দিয়ে রাখবেন। যে আপনি বেস্ট চান্স যে আপনি সবচেয়ে ভালো নির্ধারণ করতে পারবেন যে আপনার অ্যালার্জির কারণে কোন কোন খাবারটা আপনার জন্য সমস্যা হতে পারে। তাহলে আপনি একটা চার্ট করে ফেলেন, আপনি যেটা অ্যাভয়েড করবেন। দিস ইজ এনাফ। আপনাকে গণহারে সব ধরনের খাবার থেকে বঞ্চিত করার কিন্তু আমাদেরও রাইটস নেই এবং আমরাও চাই না আপনি এই খাবার থেকে। আমি আরেকটি ডাক্তার নাজমুল, অসংখ্য ধন্যবাদ। আমি আরেকটি মিথ নিয়ে আসি যে অনেকেই আসলে আপনাদের কাছে আসেন যে তার জ্বর ভাব লাগে, মানে ফিভারিশ
একটা ভাগ, কিন্তু যখন আমরা থার্মোমিটারে মাপতে যাই তখন দেখছি কোনো জ্বর আমরা পাচ্ছি না, মানে ইনার ফিলিংস, যে তার মনে হচ্ছে যে একটা ফিভারিশ ফিলিং হয়। এটার কারণটা কি? আচ্ছা, এটাও কিন্তু একটু খুব গুরুত্বপূর্ণ। আসলে আপনি আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করছি এগুলো কিন্তু আমাদের প্রতিদিনকার কিন্তু সমস্যা, আমরা কিন্তু এটা ফিল করি। জ্বর একটা হচ্ছে জ্বর, আর একটা হচ্ছে জ্বর লাইক ফিভারিশ ফিলিংস বলি আমরা। দেখেন আমাদের সূর্য যেমন সকালে উঠে দুপুরবেলা এটা মাথায় সবচেয়ে বেশি তাপমাত্রা আমরা হিট পাই, সন্ধ্যাবেলা অস্ত যায়। আমাদের শরীর কিন্তু একটা বায়োলজিক্যাল ক্লক, এবং এই বায়োলজিক্যাল ক্লকে সকালবেলা শরীরের তাপমাত্রাটা কম থাকে এবং দুপুরের পরে কিন্তু আমাদের সন্ধ্যার দিকে তাপমাত্রাটাকে বেশি থাকে। আপনি যদি একজনের সকালে যদি জ্বর মাপেন 98 পান, এবং একই নর্মাল পার্সনের আপনি সন্ধ্যাবেলা মাপেন 99 পাবেন। দিস ইজ নর্মাল, দিস ইজ ফিজিওলজিক্যাল। এটা হচ্ছে আমাদের বায়োলজিক্যাল ক্লকটা সন্ধ্যার দিকে আমাদের দেহের তাপমাত্রাটা স্বাভাবিকভাবেই একটু বেশি থাকে। তো এইটা অনেকে মনে করে তাদের জ্বর, এটা আসলে জ্বর না, এটা হচ্ছে প্রতিদিনকার আমাদের দৈনন্দিন জীবনে এইটাই শারীরিক চেঞ্জ হয়। এটা হলো একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে যে দেখবেন যারা 50 মহিলা, মানে 40 বা 50-এর পরে অনেক মহিলা আসে আমাদের কাছে, যাদের আমরা বলি পোস্ট মেনোপজাল সিনড্রোম, হট ফ্লাশ হয় ওদের কাছে। কিছুক্ষণ পর পর মনে হয় যেন কান মাথা শরীর গরম হয়ে যায়, এবং ওদেরকে মনে হয় যেন তাদের জ্বর আসছে। এটা কিন্তু আসলে এটা হরমোনের অভাবজনিত হট ফ্লাশ এই ধরনের। আরেকটা জিনিস বলি আপনাকে, আমি বলি একটু শেষ করি। কিছু রোগ আছে যেমন হরমোনজনিত থাইরোটক্সিকোসিস, এই ধরনের রোগীগুলো কিন্তু বলে আমাদের গরম লাগে, প্রচুর ঘাম হয়। এটাও কিন্তু জ্বর না, এটা কিন্তু রোগের কিছু লক্ষণ। তো আসলে জ্বর মানে আপনি যখন থার্মোমিটার দিয়ে আপনি দেখবেন টেম্পারেচার 100 বা 100.4 এর উপরে 1 ঘন্টার বেশি, তখন আমরা শুধুমাত্র সেটাকে আমরা আইডেন্টিফাই করি। আদারওয়াইজ এটা জ্বর না, জ্বরের মতোই আরো অনেকগুলো লক্ষণ থাকতে পারে। আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসি, যে সবচেয়ে বেশি প্রশ্নের সম্মুখীন হতে হয় আপনাদেরকে একই হসপিটালে এবং চেম্বারে, সেটি হচ্ছে কি খাবো কি খাবো না। বিশেষ করে এই জ্বরের সময় আমরা কিছু খাবার, কিছু পথ্য যেটাকে আমরা বলি, আমরা সাজেস্ট করি, কিছু জিনিস আমরা হয়তো না করি। তো এই মানে কোনো নির্দিষ্ট কোনো প্যারামিটার রয়েছে কিনা এর জন্য? ধন্যবাদ। আমরা জ্বরের ক্ষেত্রে আমরা কিছু কমন জিনিস আছে আর কিছু আছে সিলেক্টিভ। কমন হচ্ছে আপনারা জানেন জ্বর যখন অনেক বেশি হয় তখন প্রচুর সোয়েটিং হয়, কিন্তু শরীর থেকে আমাদের প্রচুর পরিমাণে পানি এবং লবণ বের হয়ে যায়। তাহলে আমাদের কি করতে হবে? প্রথম হচ্ছে আমরা প্রচুর পরিমাণে আপনার তরল খাবেন, এবং তরলের ক্ষেত্রে আমরা যেটা অ্যাডভাইস করি সেটা হচ্ছে আপনারা লবণ, আমরা বলি এই ইলেকট্রোলাইট এবং নিউট্রিয়েন্ট রিচ, অর্থাৎ পুষ্টি এবং লবণ সমৃদ্ধ তরল। আপনি শুধু প্লেন ওয়াটার যদি খান, প্রচুর ঘাম যদি বের হয়ে যায়, তাহলে কিন্তু আপনার ক্ষয়টা পূরণ হবে না। যেমন ডেঙ্গু পেশেন্টকে আমরা বলি আপনি প্রতিদিন 2.5 থেকে 3 লিটার আপনি পুষ্টি সমৃদ্ধ এবং লবণ সমৃদ্ধ খাবার খাবেন। আমরা এটাই কিন্তু এনকারেজ করি। ওটস স্যালাড খান, ডাবের পানি খান, ভাতের মার খান, আপনি ফলের একদম ফ্রেশ বাসায় তৈরি জুস খান, নট দ্য কমার্শিয়াল জুস। আপনি এই ধরনের লিকুইডগুলো আপনি প্রচুর পরিমাণে খান। শরবত খান, একটা লেবু দিয়ে একটু লবণ দিয়ে একটু চিনি দিয়ে শরবত করে খান, সব কিছু আপনি পাবেন। আমার ডাবের পানি দরকার না, আপনি একটা ডাব 200 টাকা, কোনো দরকার নাই। আপনি সিম্পল একটু লেবু চিপে একটু লবণ এবং একটু চিনি দিয়ে মিশিয়ে খেয়ে ফেলেন, আপনার ডাবের চেয়ে অনেক বেশি আপনি উপকার পাবেন। আপনি 5 টাকা দিয়ে একটা ওটস স্যালাড খান, 200 টাকার আপনার ডাবের চেয়ে অনেক বেশি আপনি উপকার পাবেন। সুতরাং আমরা এটা প্লেন্টি অফ ফ্লুইড, এবং এটা অবশ্যই এবং লবণযুক্ত এবং পুষ্টিযুক্ত হতে হবে। এটা হচ্ছে নাম্বার 1। আরেকটা কথা বলি, যদি আপনার সর্দি কাশি থাকে জ্বরের সাথে, সেক্ষেত্রে আমরা বলি ভিটামিন সি জাতীয় খাবারগুলো। আমরা জানি ভিটামিন সি সর্দি কাশি জাতীয় জ্বরের জন্য প্রতিরোধক হিসেবে কাজ করে। তো আমরা বলবো আপনি এই ক্ষেত্রে আপনার ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো, এগুলো প্রচুর পরিমাণে খাবেন। আর একটা খুব ইম্পর্টেন্ট অ্যাডভাইস হচ্ছে, আমাদের যে এই যে গরমের সময় প্রচুর গরম, আপনারা বাইরে দেখবেন ওপেন শরবত বিক্রি হচ্ছে, ওপেন খোলা খাবার বিক্রি হচ্ছে, আপনারা এটা অ্যাভয়েড করবেন। আমরা কিন্তু প্রচুর জ্বরের রোগী পাচ্ছি এই সময়ে, যারা বাইরের আপনার দূষিত পানিযুক্ত খাবার খায়, টাইফয়েড এবং হ্যাপাটাইটিস নিয়ে আমাদের কাছে আসে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার নাজমুল, আপনি মোটামুটি সবগুলো বিষয়ই কভার করেছেন এবং আমাদের দর্শকরা নিশ্চয়ই আজকের আলোচনা থেকে উপকৃত হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে আজকে কথা বলছিলাম এই সময়ের জ্বর নিয়ে, এবং এই জ্বরের থেকে আসলে কিভাবে প্রতিরোধ করা যায়, এটা থেকে জ্বর হলে কি করা যাবে এবং কখন ডাক্তারের কাছে যেতে হবে, কি কি পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সবগুলো বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আপনারা সবাই এই সময়ের জ্বর থেকে নিরাপদ থাকবেন, সুস্থ থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। সবার জন্য শুভকামনা।